পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শহরগুলোর মধ্যে একটি এই প্যারিস। এই প্যারিস শহরটাকে অনেকেই সিটি অফ লাভ নামেও চেনে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এই সুন্দর শহরের ভিতর লুকিয়ে পড়েছিল এমন এক ভয়ঙ্কর আতঙ্ক, যেটার কথা কেউ কল্পনা করতে পারেনি। সেদিন শহরের মানুষজন স্বাভাবিকভাবেই নিজেদের কাজে ব্যস্ত ছিল, তবে কারো ধারণায় ছিল না আর কিছু সময় পরেই এমন কিছু ঘটে যাচ্ছে যেটা পুরো প্যারিস শহরটাকে মৃত্যুর নগরীতে বদলে দেবে। কিন্তু কি ছিল সেই আতঙ্ক? আসুন শুরু থেকে শুরু করা যাক। গল্পের শুরু হয় নর্থ প্যাসিফিক সমুদ্র সৈকত থেকে, যেখানে একদল ওশেন রিসার্চার সমুদ্রের ভিতরে ঘটে যাওয়া এক অদ্ভুত পরিবর্তন নিয়ে গবেষণা করছিল। আর এই দলের নেতৃত্ব দিচ্ছিল সোফিয়া, যার মূল লক্ষ্য ছিল সমুদ্র আর সামুদ্রিক প্রাণীদের রক্ষা করা। তবে তারা আজ এখানে শুধু গবেষণার জন্য আসেনি। আসলে তারা খুঁজছিল লিলিথ নামের এক রহস্যময় ক্রিচারকে, যার সম্পর্কে তখনও খুব কম মানুষ জানত। কিন্তু সকাল থেকেই সমুদ্রের এই পরিবেশটা ছিল অস্বাভাবিক। গভীর জলের নিচে অদ্ভুত মুভমেন্ট দেখা যাচ্ছিল, যেন অন্ধকার ভিতরে কিছু একটা ঘুরে বেরোচ্ছিল। এদিকে রিপোর্টার দেখাচ্ছিল যে কিভাবে বছরের পর বছর দূষণের জন্য সমুদ্র ধীরে ধীরে বদলে যাচ্ছে। হাজার হাজার সামুদ্রিক প্রাণীরা মারা যাচ্ছে, আর অনেক পশু পাখি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে। কিন্তু তখন ওরা বুঝতে পারেনি সমুদ্রে সেই অন্ধকার গভীরে তাদের জন্য কত বড় একটা বিপদ অপেক্ষা করছিল। এই সময় হঠাৎই দলের একজন সোফিয়াকে জানায় সমুদ্রের নিচে একটা অস্বাভাবিক সংকেত পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেই জিনিসটা খুব দ্রুত এখন তাদের বোটের চারপাশে ঘুরে বেরোচ্ছিল। সময় নষ্ট না করে সোফিয়া সবাইকে ডাইভিং স্যুট পরে জলের নিচে নামার নির্দেশ দেয়। এরপর সবাই সিগন্যালটার খোঁজে সমুদ্রের গভীরে যেতে শুরু করে। আর ঠিক তখনই তারা ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পায়। দেখা যায় প্লাস্টিক বজ্রের মাঝখানে একটা বেবি স্পাম হুইল মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু অদ্ভুত বিষয় ছিল, ওটা শরীরে বিশাল বড় বড় দাঁতের দাগ দেখা যাচ্ছিল। স্বাভাবিকভাবেই এই এলাকায় এমন কোনো প্রাণী থাকার কথাই নয়। আর তখনই সোফিয়া সবাইকে সতর্ক থাকতে বলে, এর কারণ তারা এখনো জানতো না অন্ধকার জলের নিচে চারপাশে কি ঘুরে বেরোচ্ছে। তাই সবাইকে একসাথে সুরক্ষা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। তবে হঠাৎই সেখানে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। কয়েক মুহূর্তেই একটা নয়, দুটো নয়, অসংখ্য শার্ক এখন তাদের চারপাশে ঘুরতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যেন ওরা আসন্ন কোনো বিপদের সংকেত দিচ্ছে। আসলে সমুদ্রের বিপদ আসার আগেই সামুদ্রিক প্রাণীরা মানুষের আগে সেটা টের পেয়ে যায়। আর ঠিক তখনই তারা এমন এক দৃশ্য দেখে যেটা প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেনি। অন্ধকার জলের ভিতর থেকে হঠাৎ করে সামনে এসে পড়ে লিলিথ। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য বিষয় ছিল, মাত্র 3 মাস আগে যে শার্কটার আকার ছিল 5 মিটার, সেটা এখন প্রায় 10 মিটার লম্বা হয়ে গেছে। এক মুহূর্তের জন্য সোভিয়েতদের মনে হয় হয়তো এটা অন্য কোনো শার্ক হবে, কারণ এত অল্প সময়ে কোনো প্রাণী এত দ্রুত বড় হওয়া প্রায় অসম্ভব। তবে তারা লক্ষ্য করে ওটার শরীরে এখনো সেই ট্র্যাকিং ট্যাগ লাগানো আছে, আর ট্যাগটাতে লেখা ছিল উইকেন্ড 7, অর্থাৎ এটাই সেই লিলিথ। আর তখন সোফিয়া বুঝতে পারে এই ক্রিচারটা স্বাভাবিক নিয়মে বেড়ে উঠছে না। তাই বিষয়টা খতিয়ে দেখার জন্য তারা লিলিথের স্যাম্পল নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এটাই ছিল এখন তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। জলের নিচে থাকা সবাই স্যাম্পল নিয়ে ফিরে আসতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করেই অন্ধকারের ভিতর থেকে কিছু একটা এখন তাদের উপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই সবার সিগন্যাল ডিসকানেক্ট হয়ে যায়। সবাই জানপ্রাণ বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু বাড়ি থেকে শুধু চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। এইভাবেই কয়েক সেকেন্ডের মধ্যে সমুদ্রের নীল জল রক্তে লাল হয়ে ওঠে। এদিকে ওপর থেকে সোফিয়া আর বেশি দেরি না করে সে ওয়াটার গান নিয়ে সরাসরি জলের নিচে ঝাঁপ দেয়। কিন্তু এর পরের মুহূর্তেই সেও অজানা কিছুর আক্রমণের শিকার হয়। কেউ একজন যেন তার পা ধরে গভীর অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। যদিও অনেক কষ্টে সে কোনো মতে জীবিত অবস্থায় ওপরে উঠে আসতে সক্ষম হয়, দুর্ভাগ্যজনকভাবে তার দলের বাকি সদস্যরা সেখানেই মারা যায়। এরপর দৃশ্য পাল্টায়। সেই ভয়ঙ্কর ঘটনার পর প্রায় 3 বছর কেটে যায়। আর এই কয়েক বছরে সোফিয়ার জীবন একদম পুরো বদলে গেছে। সে ওসিয়ানোগ্রাফি ছেড়ে দিয়ে এখন সাধারণ একজন স্কুল টিচার হিসেবে কাজ করছে। সে নিজের পুরনো জীবনটাকে চিরতরের জন্য পিছনে ফেলে এসছে। কিন্তু বাস্তবে অতীত এখনো তার পিছু ছাড়তে পারেনি। একদিন স্কুল শেষ করে বাড়ি ফেরার সময় মিয়া নামের এক রহস্যময় মেয়ের সাথে দেখা হয়। মিয়া জানায় সে সোফিয়াকে খুব ভালো করে চেনে, এমনকি তার আগের পুরনো রিসার্চ থেকে শুরু করে সমুদ্র নিয়ে করা প্রায় সব কাজের ব্যাপারে সে জানত। স্বাভাবিকভাবেই সারাদিন ক্লান্ত থাকার পর সোফিয়া আর আগের পুরনো জীবনে সে দুঃখে ফিরতে চাইছিল না, তাই সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই মেয়ে একটা নামের উচ্চারণ করে, উইকেন্ড 7। আর এই নামটা শুনে সোফিয়া থেমে যায়। এর কারণ এত বছর পরেও এই নামটা সে ভুলতে পারেনি। এরপর মেয়ে তাকে জানায়
যে তারা এসওএস নামের একটা গোপন মেরিন প্রজেক্টেশন গ্রুপের সাথে কাজ করে, যাদের মূল লক্ষ্য ছিল সমুদ্র আর সামুদ্রিক প্রাণীদের রক্ষা করা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই এসওএস সংস্থা নাকি সোফিয়াদের কাছ থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। এরপর মিয়া সোফিয়াকে এখন তাদের আন্ডারগ্রাউন্ড বেসে নিয়ে যায়, আর সেখানে সোফিয়া এমন কিছু জানতে পারে যেটা তার জীবনের আগের পুরনো দুঃস্বপ্নটাকে আবার জাগিয়ে তোলে। সোফিয়া সেখানে গিয়ে একটা অবিশ্বাস্য বিষয় লক্ষ্য করে। উইকেন্ড 7 অর্থাৎ লিলিথ নামের সেই বিশাল শার্কটা এখন প্যারিস শহরের মাঝে ঘুরে বেরোচ্ছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, ওটা গত 3 দিন ধরেই এই শহরের জলের ভিতর রয়েছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যে প্রাণী সমুদ্রের দূষিত আর নোংরা জলে বাঁচতে অভ্যস্ত, সে কিভাবে শহরে স্বচ্ছ জলে টিকে আছে? আর এখান থেকে সোফিয়া বুঝতে শুরু করে লিলিথ আর সাধারণ কোনো শার্ক নেই। বছর পর বছর ধরে দূষিত এক পরিবেশে থাকতে থাকতে ওটা শরীরে অস্বাভাবিক এক পরিবর্তন শুরু হয়েছে। আর বিষয়টা যতটা ভয়ঙ্কর ছিল ততটাই রহস্যময় ছিল। যদি লিলিথকে এখনই শহর থেকে সরানো না হয়, তাহলে খুব দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মিয়া জানায় যে তারা আজ রাতেই একটা বোট নিয়ে শ্যান নদীর ভেতর নামবে, আর সেই কারণেই সে সোফিয়ার সাহায্য চাইছিল। আসলে এই বিষয়ে সোফিয়ার চেয়ে বেশি অভিজ্ঞ আর কেউ ছিল না, কিন্তু সোফিয়া এই মিশনে যেতে রাজি হয় না। এর কারণ সে খুব ভালো করে জানতো লিলিথ কতটা ভয়ঙ্কর। নিজের চোখের সামনেই সে তার আগের পুরনো টিমকে হারিয়েছে। তাই সোফিয়া বুঝতে পারে যে ক্রিচারটা দলের সবাইকে নির্মমভাবে মেরে ফেলতে পারে, সে যে কাউকে হত্যা করতে সক্ষম। এরপর সোফিয়া সেখান থেকে বেরিয়ে চলে যায়, কিন্তু বাড়ি ফিরে গিয়েও সে কিছুতেই শান্ত হতে পারছিল না। অল্প কিছুক্ষণ পর সে নিজের আগের পুরনো ল্যাপটপ বের করে আগের কিছু ফুটেজ দেখতে শুরু করে। আর তখনই সে ট্র্যাকিং সিস্টেম চালু করতেই দেখতে পায় লিলিথ আবারও শহরের ভিতরের দিকে চলে এসছে। এবার সোফিয়া বুঝতে পারে বিষয়টা আর এড়িয়ে যাওয়ার মতো নয়। তাই ট্র্যাকিং ডিভাইস নিয়ে সে সরাসরি সেদিকেই রওনা দেয়। এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, শহরের ভিতরে যে শার্ক ঘুরে বেরোনোর বিষয়টা সোফিয়া আর এসওএস গ্রুপ ছাড়া আর কেউ জানতো না। অথচ কেউ কল্পনা করতে পারেনি খুব দ্রুত এই পুরো শহরের ওপরে একটা ভয়ঙ্কর বিপদ নেমে আসতে যাচ্ছে। অন্যদিকে মিয়া মাঝরাতে ব্যানকে নিয়ে ড্রাইভিং করতে বেরিয়ে পড়ে। আসলে কয়েকদিন আগে সেই জায়গাতে একটা রহস্যজনক অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু অবাক করার মতো বিষয়, এতদিন পরেও সেই মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। মিয়া কোনো মতে ডুবিচক গাড়িটা খুঁজে পেলেও গাড়ির গায়ে বিশাল বড় বড় আঁচড়ের দাগ দেখতে পায় সে। আর সেগুলো দেখে বোঝাই যাচ্ছিল এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট নয়। জলের নিচ থেকে মিয়া ধীরে ধীরে ভয় পেতে শুরু করে। এর কারণ সে জানতো না অন্ধকার জলের নিচ থেকে কখন কি আক্রমণ করে বসবে। ঠিক তখনই সে অনুভব করে কিছু একটা তার খুব কাছ দিয়ে ঘুরে বেরোচ্ছে, যেন অন্ধকারের ভিতর থেকে কেউ মিয়াকে নজর রাখছে। ভয় মিয়া দ্রুত জলের উপরে উঠে আসে, কিন্তু উপরে উঠতেই এখন তাকে পুলিশ গ্রেপ্তার করে ফেলে। যদিও ব্যান সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে সোফিয়া হাঁটতে হাঁটতে নদীর ধারে পৌঁছে যায়। সেখানে একটা ছোট বাচ্চা ডগ অদ্ভুতভাবে চিৎকার করছিল। দেখে মনে হচ্ছিল যেন সে কিছু একটা টের পেয়েছে। সোফিয়া চারপাশে ভালো করে দেখলেও অন্ধকার জলের ভিতরে সে কিছুই দেখতে পায় না, কিন্তু বাস্তবে ঠিক তার নিচেই কিছু একটা নড়াচড়া করছিল। দৃশ্য পাল্টায়। এবার দেখা যায় আদিল নামের এক পুলিশ অফিসারকে। এখনও সে মিয়াকে আটকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু মিয়া মুখ খুলে সে কিছুই বলছিল না। অনেক চাপ দেওয়ার পর শেষমেশ সে বাধ্য হয়ে সব সত্যিটা বলতে শুরু করে। মিয়া বলে যে প্যারিস শহরের জলের ভিতরে ভয়ঙ্কর কিছু ঘুরে বেরোচ্ছে। যদিও প্রথমে আদিল এই বিষয়টা একদমই বিশ্বাসযোগ্যভাবে নেয় না। প্যারিসের মতো শহরে এত বড় কোনো ক্রিচার থাকা প্রায় কল্পনার বাইরে। ঠিক তখনই আদিল একটা জরুরি খবর পায়। দেরি না করে সে ঘটনাস্থলে পৌঁছে যায়, আর সেখানে গিয়েই আরও একটা মৃতদেহ উদ্ধার হতে দেখে। লাশটার অবস্থা এতটাই ভয়ঙ্কর ছিল যে দেখে বোঝা যাচ্ছিল লোকটা সাধারণভাবে মৃত্যু হয়নি। এবার আদিলও কিছুটা হলেও সন্দেহ করতে শুরু করে। তাই বিষয়টা খতিয়ে দেখার জন্য তারা সোফিয়াকে ঘটনাস্থলে ডেকে আনে। লাশটা দেখা মাত্র সোফিয়া বুঝতে পেরে যায় লোকটা কোনো সাধারণ আক্রমণে মারা যায়নি, যেন জলের নিচ থেকে কিছু একটা লোকটাকে ছিঁড়ে খেয়েছে। এরপর সোফিয়া, আদিল আর মিয়া সবকিছু নিয়ে অফিসার অ্যাঞ্জেলের সাথে সব কথা বলতে যায়। কিন্তু অফিসার অ্যাঞ্জেল প্রথমে এইসব কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না। সোফিয়া তখন বলে যে শার্ক এখানে আছে সে কোনো সাধারণ শার্ক নয়। 3 বছর আগে আমাদেরও ঠিক এই ভুলটা হয়েছিল। সোফিয়া আরও জানায় যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় ঠিক তাহলে অনেক দেরি হয়ে যাবে। অবশেষে অ্যাঞ্জেল একটা অপারেশন শুরু করার প্রস্তাব দেয়, আর নতুন এক পরিকল্পনা শুরু করা হয়। আগে পুলিশ ড্রাইভাররা সে সম্পূর্ণ নদী সার্চ করবে, এবং যদি সত্যিই জলের নিচে কিছু পাওয়া যায় ঠিক তাহলে এর পরে পদক্ষেপ নেওয়া হবে। আটাই আদিল বাকি অফিসার আর সোফিয়াকে নিয়ে সরাসরি নদীর সেই জায়গায় পৌঁছে যায়,
যেখান থেকে সিগন্যাল পাওয়া গিয়েছিল। এরপর একে একে সবাই ডাইভিং শুরু করে, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে ট্র্যাকিং ডিভাইসের সিগন্যাল বন্ধ হয়ে যায়। সোফিয়া প্রথমে কিছুই বুঝতে পারে না। সে বারবার সিগন্যাল ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করলেও এতে কোনো লাভ হয় না, যার ফলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আর তাই অল্প কিছুক্ষণ পর বাকি অফিসাররাও এক এক করে ওপরে উঠে আসে। কিন্তু এবার তাদের মুখ থেকে বোঝাই যাচ্ছিল জলের নিচে ওরা ভয়ঙ্কর কিছু দেখেছে। অফিসাররা শুধু এতটাই বলে নিচে কিছু একটা আছে, অনেক বড়। এরপর সোনার ডিভাইস অ্যাক্টিভ করা হয়, আর সেটার রেজাল্ট দেখেই সবার মাথা ঘুরে যায়। জলের নিচে প্রায় 12 মিটার লম্বা কিছু একটা নড়াচড়া করছিল। এই দৃশ্য দেখা মাত্রই আর তাদের বুঝতে বাকি থাকে না লিলিথ এখনো জলের ভিতরে রয়েছে। সুতরাং একটা বিষয় একদম স্পষ্ট ছিল, এই অবস্থায় শার্কটাকে আটকানো অসম্ভব। তাই আগে একটা সুরক্ষিত বুদ্ধি করতে হবে, নয়তো তার ফল আরো ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এরপর এই বিষয়টা গোপনে এই প্যারিস শহরের মেয়রকে জানিয়ে দেওয়া হয়। অফিসার অ্যাঞ্জেল তাকে স্পষ্ট করে বলে, যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় ঠিক তাহলে শহরের মানুষদেরকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়র এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয় না। আসলে কয়েক ঘন্টা পর এই প্যারিস শহরের বুকে শুরু হতে যাচ্ছে একটা বিশাল অলিম্পিক ইভেন্ট, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ, রিপোর্টার আর অ্যাথলেটে অংশ নিতে আসবে। আর এই ইভেন্টটা এই প্যারিস শহরের জন্য অনেক বড় একটা সম্মানের বিষয় ছিল। তাই মেয়র এই পুরো ফোকাস অলিম্পিক ইভেন্টের সুরক্ষার দিকেই রাখতে বলে। এমনকি সে এটাও জানায় সোশ্যাল মিডিয়া আর নিউজ রিপোর্টারদের বিষয়টা সরকার সামনে নেবে। অর্থাৎ একদিকে এই পুরো শহর অদৃশ্য এক বিপদের মুখে দাঁড়িয়েছিল, আর অন্যদিকে শহরের গুরুত্বপূর্ণ মানুষগুলো এখনো অলিম্পিক সেলিব্রেশন নিয়ে ব্যস্ত ছিল। অথচ ওরা বুঝতে পারল না এই একটা সিদ্ধান্তের জন্যই খুব শিগগিরই এই পুরো প্যারিস শহরটাকে ভয়ঙ্কর মূল্য দিতে হবে। এদিকে মিয়া সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও প্রকাশ করে, যেখানে সে সবাইকে সতর্ক বার্তা দেওয়ার চেষ্টা করছিল। সে বলে শহরের নিচে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। আর সেই ভিডিও দেখার পর সামান্য কিছু আর্টিস্ট আর সাধারণ মানুষ একত্রিত হয়ে শহরের নিচের সেই আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গে পৌঁছে যায়। এবার তাদের ধারণা ছিল যে তারা হয়তো সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু এটা করা ওদের আরেকটা বোকামি ছিল। ওদিকে সোফিয়া, আদিল আর বাকিরা সবাই মিলে একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। ঠিক করা হয় শার্কটাকে যদি শহরের মূল জায়গা থেকে সরিয়ে নদীর গভীর দিকে নিয়ে যাওয়া হয় ঠিক তাহলে হাজার হাজার মানুষকে বাঁচানো সম্ভব। তখনই ব্যান সেখানে এসে হাজির হয়। সে সবাইকে বলে মিয়া এখন সেই সুড়ঙ্গের ভিতরেই রয়েছে, যেখানে শহরের বিশাল বেস ওয়াটার ট্যাঙ্ক অবস্থিত। আর সেখান থেকেই এই পুরো শহরে জল সরবরাহ করা হয়। আর এখানে ধীরে ধীরে মিয়ার আসল উদ্দেশ্য সামনে আসে। মিয়ার মতে সোনার ডিভাইসের মাধ্যমে লিলিথকে শহর থেকে বাইরে সরাসরি সমুদ্রের দিকে নিয়ে যাওয়া সম্ভব। আর সেই কারণেই সে কিছু লোক নিয়ে জলের নিচে ড্রাইভিং করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এরপর আরো একটা চমকিদার মতো বিষয় সামনে আসে। সেদিন ট্র্যাকিং ডিভাইসের সিগন্যালটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পিছনেও মেয়েদের হাত ছিল। এর কারণ তারা ইচ্ছা করে সিগন্যালটা বন্ধ করেছিল, যাতে কেউ লিলিথের অবস্থান জানতে না পারে। ব্যান এবার ট্র্যাকিং সিস্টেম অন করতেই সবাই একটা ভয়ঙ্কর সত্য দেখতে পায়। দেখা যায় লিলিথ ঠিক সেই জায়গাতেই রয়েছে যেখানে মিয়া বাকি সবাইকে নিয়ে ড্রাইভিং করছে। অর্থাৎ ওরা সরাসরি মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছিল। তাই অফিসাররা এক মুহূর্ত দেরি না করে সোফিয়াকে নিয়ে সরাসরি সেই জায়গার দিকে রওনা দেয়। এরপর সবাই সেই পুরনো সুড়ঙ্গের ভেতর প্রবেশ করে। ভেতরে ঢুকে তারা দেখতে পায় মিয়া অনেক মানুষদের নিয়ে সেখানে অপেক্ষা করছে। এদিকে তারা বুঝতে পারে যে এখন সামান্য ভুল হলেও সবাইকে মৃত্যুর মুখে পড়তে হবে। এর কারণ এই সুড়ঙ্গ থেকে বাইরে বের হওয়ার পথ মাত্র একটাই। আর যদি একবার প্যানিক শুরু হয় ঠিক তাহলে সবাইকে সুরক্ষিত বের করা সম্ভব হবে না। এই সময় মিয়া সোনার ডিভাইস নিয়ে জলের ভিতরে নামতে শুরু করে। আর তখনই অফিসাররা ভিতরে ঢুকে পড়ে এবং তারা মিয়াকে বারবার আটকানোর চেষ্টা করে। মিয়া সে কারো কথা শুনছিল না। সে এখনো বিশ্বাস করছিল লিলিথকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু এর পরের মুহূর্তেই সবকিছু বদলে যায়। হঠাৎ করে ডিভাইসে ডেঞ্জার সিগন্যাল আসতে শুরু করে, মানে লিলিথ আসছে। সবাই চিৎকার করে মিয়াকে ওপরে উঠে আসতে বলে, কিন্তু মিয়া শেষ পর্যন্ত সামনে এগিয়ে যেতে থাকে, যেটা করা তার অন্যতম বোকামি ছিল। এবং কয়েক সেকেন্ড পর জলের ভিতর থেকে লিলিথ সামনে এসে পৌঁছায়। আর কারো কিছু বোঝার আগেই শার্কটা মিয়াকে জ্যান্ত গিলে ফেলে। এই দৃশ্য দেখা মাত্রই সেখানে থাকা সবাই ভয়ে আতঙ্কে কাঁপতে থাকে। চারদিকে হইচই আর চিৎকার শুরু হয়ে যায়। এই বিশৃঙ্খলার মাঝে মানুষ জানপ্রাণ বাঁচাতে যেদিকে পারে সেদিকে দৌড়তে শুরু করে। তখন পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে ছিল। সেই হুড়োহুড়ের মধ্যে অনেক মানুষ জলে পড়ে যায় এবং কয়েক মুহূর্তের মধ্যেই চারপাশের জল রক্তে লাল হয়ে ওঠে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে অল্প কিছু মানুষই কোনো মতে বেঁচে থাকতে সক্ষম হয়।
এবং অনেকজনের মৃত্যু হয়। শেষ পর্যন্ত সবাই কোনো মতে সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসে। একসময় তারা সুড়ঙ্গের ভিতরে একটা বেবি শার্ক খুঁজে পায়, যেটা এতক্ষণে মারা গিয়েছিল। বিষয়টা সোফিয়ার কাছে খুবই অদ্ভুত মনে হয়। এর কারণ এই শার্কটা সাধারণ কোনো স্পেসিফিক্সের মতো ছিল না, আর তাই এর আসল কারণ জানার জন্য শার্কটাকে সে ল্যাবে নিয়ে আসে। আর এখানে মুভির সবচেয়ে বড় টুইস্ট সামনে আসে। সোফিয়া পরীক্ষা করে জানতে পারে লিলিথ শুধু একা নয়, সে ইতিমধ্যে প্রজনন শুরু করে দিয়েছে। অর্থাৎ এই প্যারিস শহরের জলের নিচে এখন আরো শার্ক ছড়িয়ে পড়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এই নতুন শার্কগুলো খুব দ্রুত বড় হয়ে উঠছিল। সোফিয়া তখনই বুঝতে পারে এটা আর শুধু একটা শার্কের সমস্যা নয়, বরং ধীরে ধীরে এই পুরো প্যারিস শহরটাই এখন ওদের দখলে হয়ে যাচ্ছে। ওদিকে শহরের উপরে অলিম্পিক সুইমিং ইভেন্টের প্রস্তুতি শুরু হচ্ছিল। হাজার হাজার মানুষ তখনও জানতো না যে তাদের নিচের জলের মধ্যে মৃত্যু ঘুরে বেরোচ্ছে। সোফিয়া বারবার সবাইকে সতর্ক বার্তা দেওয়ার চেষ্টা করলেও সরকার থেকে সেই ইভেন্ট বন্ধ করতে রাজি ছিল না। আসলে এখন পুরো বিশ্বের নজর এই প্যারিস শহরের দিকেই ছিল। ঠিক তখনই সোফিয়া আর বাকিরা একটা গোপন মিশন শুরু করে। আর এবার তাদের নতুন এক পরিকল্পনা ছিল, জলের নিচে বিস্ফোরক বসিয়ে সব শার্ককে একসাথে শেষ করে দেওয়া। এর কারণ এখনই ওদের থামানো না গেলে ঠিক কয়েক মিনিটের মধ্যেই এই পুরো শহরে শার্ক ছড়িয়ে পড়ত। কিন্তু সবকিছু প্রস্তুত করার সময় হঠাৎ করেই অসংখ্য শার্ক অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। আর সবাই অবাক হয়ে দেখে ওগুলো সরাসরি অলিম্পিক ইভেন্টের দিকে যাচ্ছে। এবার সোফিয়ারা বুঝতে পারে যে এটাই শেষ সুযোগ। দুর্ভাগ্যবশত বিস্ফোরণ ঘটানোর আগেই একদল শার্ক এখন তাদের হামলা চালায়। মুহূর্তের মধ্যেই জলের নিচে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর লড়াই। চারদিকে শুধু রক্ত আর চিৎকার ছড়িয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যে সোফিয়া আর আদিল দুজনই কোনো মতে জলের উপরে উঠে আসে। কিন্তু আসল আতঙ্ক তখনও শুরু হয়নি। হঠাৎই লিলিথ এখন তাদের বোটের উপর হামলা চালায় আর একে একে সবাইকে জ্যান্ত মেরে ফেলে। এরপর লিলিথ বাকি শার্কগুলোকে নিয়ে সরাসরি অলিম্পিক ইভেন্টের কাছে পৌঁছে যায়। আর কয়েক সেকেন্ডের মধ্যেই আনন্দে ভরা সেই পুরো জায়গাটা মৃত্যুর মাঠে বদলে যায়। মানুষ জানপান বাঁচাতে চারদিকে দৌড়দৌড়ি করতে শুরু করে, আর মিলিটারিগুলো শার্কগুলোর উপর গুলি চালিয়ে আটকানোর চেষ্টা করে। কিন্তু এটাই ছিল এবার তাদের সবচেয়ে বড় ভুল। জলের নিচে আগেই বিস্ফোরক বসানো ছিল, আর গুলি চালার সময় একটা বুলেট গিয়ে সরাসরি সেই বিস্ফোরকে লাগে। এরপর আর কি, একের পর এক ভয়ঙ্কর বিস্ফোরণ হতে শুরু হয়ে যায়। বিস্ফোরণের ধাক্কায় শহরের বাঁধ ভেঙে যায়, যার ফলে এই পুরো প্যারিস শহর বন্যার জলে ডুবে যেতে শুরু করে। এবং কয়েক মুহূর্তের মধ্যে চারদিকে শুধু ধ্বংস আর মৃত্যুর দৃশ্য দেখা যায়। অনেক কষ্টে সোফিয়া আর আদিল জানে প্রাণে বেঁচে যায়, কিন্তু শেষ দৃশ্যটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। দেখা যায় শহরের প্রায় প্রত্যেক জায়গায় এখন শার্ক ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এই পুরো প্যারিস শহরটাই এখন ওদের দখলে হয়ে গেছে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এমন এক্সপ্লেনেশন দেখতে হলে সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।